তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও আমেরিকার মধ্যে যে আলোচনা চলছে, সেই আলোচনা বেশ একটা ভালো অগ্রগতি লাভ করেছে। এমনটি জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি 4টি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদেরকে। এই আলোচনার ফলে কি ডেভেলপমেন্ট এসেছে, কি উন্নত হয়েছে সেই বিষয়ে। আপাতত যে ডেভেলপমেন্টের কথা ইসমাইল বাঘাই জানিয়েছেন, তাতে এই আলোচনা নিয়ে মোটামুটি আশাবাদী হওয়া যায়। তবে গতকাল লোকাল টাইম সন্ধ্যার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্যকে কেন্দ্র করে ইরানের প্রতিনিধি দল আলোচনা থেকে ওয়াক আউট করেছিল। এটা আপনারা সবাই দেখেছেন। এরপর পাকিস্তান ও কাতারের অনুরোধে মধ্যস্থতার মাধ্যমে আবার তাদের মধ্যে আলোচনা শুরু হয়। সর্বশেষ যে খবর আমি পেলাম, তাতে বলা হয়েছে ইরানি প্রতিনিধি দল সুইজারল্যান্ড থেকে তেহরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এপাশে সৌদি আরব এবং সিরিয়াকে কেন্দ্র করে বেশ গুরুত্বপূর্ণ দুটি খবর আছে। ইরান অবজার্ভার করে বলছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, আমেরিকা তার নিজের ঘাঁটির নিরাপত্তা দিতে পারছে না, সেই আমেরিকা সৌদি আরবের নিরাপত্তা কিভাবে দেবে? ফলে আমেরিকার সাথে সৌদি আরবের এতদিনের নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা আর হয়তো এখন থাকবে না। এর মানে দাঁড়াচ্ছে আমেরিকা ও সৌদি আরবের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত একটা বড় রকম দূরত্ব তৈরি হলো। তার মানে মধ্যপ্রাচ্যে অনেক বড় পরিবর্তন আসতে যাচ্ছে। যদি এই বক্তব্য সঠিক হয়ে থাকে, তাহলে আমার ধারণা সঠিক, মধ্যপ্রাচ্যে একটি বড় পরিবর্তন আসবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরে বলতেছেন, লেবাননে হিজবুল্লাহর মোকাবেলায় ইসরায়েল যা করছে, এই কাজটা নেতানিয়াহু বা ইসরায়েল না করে সিরিয়ার সরকারের উপর ছেড়ে দিতে পারত এই দায়িত্বটা। তাই হিজবুল্লাহকে দমন করত, তারাই হিজবুল্লাহকে দমন করত। আজকে একটা খবর দেখলাম, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা ওরফে আল জুলানি তিনি বলেছেন, আমাদেরকে কেন হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে বলছে আমি বুঝি না। আমরা তো আসলে এই কাজটা করব না, আমরা এই কাজটা করতে ইচ্ছুক নই। ভেতরের খবর হচ্ছে এর পেছনে নাকি সৌদি আরব আছে। তাহলে সামগ্রিকভাবে যা দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যে একটা বড় পরিবর্তন আসতে চাইছে। এই পরিস্থিতিতে আসলেই এই সম্ভাবনা কতটা, প্রকৃতপক্ষে যাচ্ছে কোথায়, এটাই সব থেকে বড় প্রশ্ন। ঘটনা যদি এমন হয়, তাহলে আমেরিকার প্রভাব প্রতিপত্তি, মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থান আসলে কি হতে যাচ্ছে? আঞ্চলিক দেশগুলো যদি এরকম অবস্থান নেয়, সেক্ষেত্রে ইসরায়েলের অবস্থানই বা কি হবে? একই সাথে প্রশ্ন আসছে, তাহলে ইরান কি এই অঞ্চলের খুবই প্রভাবশালী দেশ হতে যাচ্ছে, যেটা অনেকেই ধারণা করেছেন। সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দর্শক, চলুন প্রথমে সুইজারল্যান্ডের আলোচনা নিয়ে আমরা কথা বলি। গতকাল 21শে জুন রোববার 2026 সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরান ও আমেরিকার মধ্যে বলা যায় ঐতিহাসিক বৈঠক শুরু হয়েছিল। এই বৈঠকে ইরান ও আমেরিকার কর্মকর্তারা একেবারে সরাসরি মুখোমুখি বৈঠকে বসেছেন, যা আমার বয়সে এটাই প্রথম হতে পারে।
বৈঠকে কি আলোচনা হয়েছে সেদিকে যাওয়ার আগে কি ঘটেছে তা একটু বলি। একটা ফটো সেশন হওয়ার কথা ছিল, হ্যান্ডশেক করার একটা ব্যাপার থাকে, কিন্তু ইরানি প্রতিনিধি দল স্পষ্ট করে পাকিস্তানের কাছে বলেছিল, আমরা কোনো হত্যাকারীর সাথেই হ্যান্ডশেক করব না, ফটোও তুলব না। আমরা তাদের সাথে এখানে হ্যান্ডশেক করতে বা ফটো তুলতে আসিনি, আমরা আলোচনা করতে এসেছি, আলোচনাই করব, আমরা তাদের সাথে হ্যান্ডশেক করব না, ফটো তুলব না। তার মানে তারা খুব শক্ত অবস্থান নিয়েছে আমেরিকার সাথে, এটাই বোঝা যায়। এর মধ্য দিয়ে এই বার্তাটা স্পষ্ট যে এই আলোচনা হলেও আমেরিকার সাথে ইরানের যদি কোনো চুক্তি হয়ও, তার মানে আমেরিকার সাথে ইরানের সম্পর্ক স্বাভাবিক হয়ে যাচ্ছে না, আমরা ধরে নিতে পারি। বন্ধুরা, যাই হোক, এরপরে ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টে তিনি বলেছেন, ইরান যদি হিজবুল্লাহর তৎপরতা লেবাননে নিয়ন্ত্রণ না করে, তাহলে আমরা ইরানের উপরে ব্যাপক বড় রকমের হামলা চালাবো, যা গত সপ্তাহের হামলার চেয়ে বহু গুণে অনেক বেশি কঠোর হবে। এই হুমকি দেওয়ার পর ইরানের কর্মকর্তারা ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন, ক্রুদ্ধ হয়ে ওঠেন, রাগান্বিত হয়ে ওঠেন। তারা এই বক্তব্যের প্রতিবাদে, এই পোস্টের প্রতিবাদ করে আলোচনা থেকে ওয়াক আউট করেন। তারা গতকাল সন্ধ্যায় আর কোনো আলোচনায় বসেননি। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তারা এখন দাবি করেছেন যে ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প এই পোস্ট দিয়েছেন, সেই ট্রুথ সোশ্যালে তাকে দুঃখ প্রকাশ করে সলিবরে পোস্ট দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প তাতে রাজি হচ্ছেন না। এই ব্যাপারে পাকিস্তানের কাছে পরিষ্কার বার্তা দিয়েছে ইরান। পাকিস্তান ও কাতার আমেরিকার কাছে এই মেসেজ পৌঁছে দিয়েছে। দেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প তাতে রাজি হচ্ছে, এটি শেষ খবর। আমি এই ভিডিও যখন শেষ করে ফেলব, তারপরে কি হয় সেটা আমি এখনই বলতে পারছি না। তার মানে ইরান সুইজারল্যান্ডের আলোচনায় গিয়েও বেশ কঠোর অবস্থানে আছে, তারা শক্ত অবস্থানে আছে। মেসেজ কিন্তু স্পষ্ট, আমেরিকাকে তারা স্পষ্ট বার্তা দিয়েছে। বন্ধুরা, যাই হোক, এর আগে পরে যে সমস্ত আলাপ আলোচনা হয়েছে ইরান ও আমেরিকার মধ্যে, তাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই যে তথ্য দিয়েছেন, তাতে 4টা তথ্য খুব 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 গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, 4টা বিষয়ে অগ্রগতি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি থেকে শুরু করে অনেকেই বলেছেন, আমেরিকার সাথে যে আলোচনা হয়েছে সেটা একটা ভালো অগ্রগতি। আলোচনা যদি এভাবে এগিয়ে যায়, তাহলে হয়তো একটা ভালো ফলাফল আসতে পারে। লেবাননের যুদ্ধক্ষেত্র শান্তিপূর্ণভাবে স্থিতিশীল করার জন্য একটি কনফ্লিক্ট কন্ট্রোল ইউনিট গঠন করা হয়েছে, অর্থাৎ ইরান, আমেরিকা, এর সাথে কাতার ও পাকিস্তান সবাই মিলে একটি ইউনিট গঠন করেছে, যারা লেবাননের যুদ্ধবিরতি ও স্থিতিশীলতা নিয়ে কাজ করবে। এরই মধ্যে গতকাল সুইজারল্যান্ডে থাকা মার্কিন কর্মকর্তাদের সাথে টেলিফোনে কথা বলেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি লেবাননে যাতে স্থিতিশীলতা ফিরিয়ে আসে সেই ব্যাপারে অনুরোধ করেছেন। এরপরে হরমুজে কোনো সমস্যা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করার জন্য একটা হটলাইন চালু করা হচ্ছে। 3 নম্বরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইরান আমেরিকার মধ্যে যে 14 দফা সমঝোতা সই হয়েছে, তার 13 নম্বর দফা বাস্তবায়নের শর্ত হিসেবে বলা হয়েছে, এই 13 নম্বর বাস্তবায়নের সাপেক্ষে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য একটা ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। তারা পরমাণু বিষয়ে আলোচনা করবে, তবে তার আগে 13 নম্বর বাস্তবায়ন করতে হবে। বন্ধুরা, আসলে 13 নম্বরটা কি?
13 নম্বরে কি বলা হয়েছে? 13 নম্বরে বলা হয়েছে 1, 4, 5, 10 এবং 11 নম্বর এই শর্তগুলো পূরণ করে 13 নম্বর বাস্তবায়ন করতে হবে। এই দফাগুলো বাস্তবায়ন করার পর পরমাণু আলোচনা শুরু হবে। সেই জন্য ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। আর পরমাণু আলোচনা যখন হবে, চুক্তি যখন চূড়ান্ত হবে, সেই চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদন করতে হবে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে 1, 4, 5, 10 ও 11 এই 5টা দফায় কি কি বলা হয়েছে? 1 নম্বর দফায় বলা হয়েছে লেবাননে যুদ্ধবিরতি করতেই হবে, যুদ্ধের অবসান ঘটাতে হবে। আর 4 নম্বর দফায় বলা হয়েছে ইরানের চারপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। আর 5 নম্বরে বলা হয়েছে ইরানি ব্যবস্থাপনায় 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। 10 নম্বরে বলা হয়েছে আলোচনা চলার সময় আমেরিকা মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন করে কোনো সেনা মোতায়েন করতে পারবে না এবং ইরানের উপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না। 11 নম্বরে বলা হয়েছে 60 দিনের আলোচনার মধ্যে ইরানের আটকে থাকা $24 বিলিয়ন পুরোপুরি ছেড়ে দিতে হবে। তবে পরমাণু বিষয়ে আলোচনা শুরু করার আগে এর অর্ধেক মুক্ত করতে হবে। এই দফাগুলো বাস্তবায়ন করার পর 13 নম্বর দফা বাস্তবায়নের প্রশ্নে আসবে, এর আগে নয়। আচ্ছা, 13 নম্বর দফায় কি আছে? 13 নম্বর দফায় পরমাণু নিয়ে আলোচনা শুরু হবে 60 দিনের মধ্যে। এই আলোচনা শুরু করার জন্য একটা ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে, কিন্তু পরমাণু নিয়ে আলোচনা এখনো শুরু হয়নি। 1, 4, 5, 10, 11 এই দফাগুলো বাস্তবায়ন করলেই সেই আলোচনা শুরু হবে, এর আগে নয়। যদি বাস্তবায়ন না করা হয় তার আগে 13 নম্বর দফা আলোচনা শুরু করা হবে না। এরপরে ইরানের আটকে থাকা অর্থ তো রিসিভ করতে হবে। কিভাবে রিসিভ করবে, কিভাবে গ্রহণ করবে? এই অর্থ কাতারের কাছে আসবে এবং কাতার থেকে ইরান যাতে গ্রহণ করতে পারে সেই জন্য কাতারের সাথে ইরানের একটা চুক্তি হয়েছে। গতকালই সেই চুক্তি হয়েছে এবং উভয় দেশ সইও করেছে। তার মানে ইরানে আটকে থাকা অর্থ ফেরত পেতে যাচ্ছে। এছাড়া পরমাণু বিষয়ে যে আলোচনা চলবে 60 দিন পর্যন্ত, সমঝোতা সই হওয়ার দিন থেকে 60 দিন পর্যন্ত এই আলোচনা চলবে। ইরান কোনো রকম নিষেধাজ্ঞা ছাড়া বিনা বাধায় তেল, গ্যাস এবং তেল ও গ্যাসজাত পণ্য যেগুলো মার্কিন ও জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় ছিল সেগুলো বিনা বাধায় বিক্রি করতে পারবে এই 60 দিন পর্যন্ত। এই ব্যাপারে আমেরিকার কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়েছে ইরান। তার মানে বেশ একটা ভালো অগ্রগতি বলা যায়। বন্ধুরা, ইরান বলেছে কাতার এবং পাকিস্তানের প্রচেষ্টায় লেবাননের যুদ্ধবিরতির ব্যাপারে বেশ একটা ভালো অগ্রগতি হয়েছে। দেখা যাক পরিস্থিতি কোথায় যায়। এদিকে আমেরিকার উপরে ইরান প্রচন্ড চাপ সৃষ্টি করেছে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের ব্যাপারে। ইরান আমেরিকার উপর যে চাপ সৃষ্টি করেছে সেই চাপের কারণে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করেছেন এবং ব্যাপক হারে চাপ দিয়েছেন। চাপ দেওয়ার পরে নেতানিয়াহু পার্সিয়ালি অর্থাৎ আংশিক সেনা প্রত্যাহারে রাজি হয়েছেন, কোথাকে? দক্ষিণ লেবানন থেকে। তবে বাস্তবতা হচ্ছে দক্ষিণ লেবাননে একটা সেনাও থাকলে সম্ভবত ইরান আমেরিকার সাথে আলোচনায় বসবে না, কারণ যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে কার্যকর হতে হবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়া মানে লেবাননে ভূমি থেকে ইসরায়েলের সেনা সব প্রত্যাহার করতে হবে, না করলে হবে না। এই ছিল ইরান ও আমেরিকার মধ্যে সুইজারল্যান্ডের জেনেভা শহরে যে আলোচনা হয়েছে সেই আলোচনা সম্পর্কিত মোটামুটি গুরুত্বপূর্ণ তথ্য, যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম।
বন্ধুরা, এবার আসি সৌদি সিরিয়া প্রসঙ্গে। এখন সৌদি আরব ও সিরিয়ার প্রেসিডেন্ট সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা ওরফে জুলানি, তাদের বক্তব্য নিয়ে কিছু কথা আছে, সেগুলো বলি, একটু বিশ্লেষণ করি, তারপরে এই আলোচনা শেষ করব। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, তাকে উদ্ধৃত করে ইরান অবজার্ভ করা বলা হচ্ছে, আমেরিকার যেখানে নিজেদের ঘাঁটি নিরাপত্তা দিতে পারছে না, সেখানে তারা আমাদের নিরাপত্তা দেবে কি করে? অতএব তাদের আর নিরাপত্তার প্রয়োজন নেই। নিরাপত্তা সংক্রান্ত যে সহযোগিতা এই সমস্ত তার দরকার নেই। আমেরিকা আমেরিকার মতোই থাকুক, আমরা আমাদের মতোই থাকি। আমরা আমাদের ব্যাপারটা বুঝবো, দেখবো, সমাধান করব। একই সাথে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা ওরফে জুলানি কি বলেছেন সে কথাও বলি, এই কারণে যে এটাও সৌদি আরবের সাথে একটা সম্পর্ক আছে, যার কারণে আমি একবারে উল্লেখ করে তারপরে এই দুটো ঘটনা বিশ্লেষণ করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই বলেছেন, ট্রুথ সোশ্যালে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তৃতায়, লেবাননে যে হিজবুল্লাহ আছে তাদেরকে কন্ট্রোল করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য সিরিয়ার প্রেসিডেন্টকে দায়িত্ব দিলেই এই কাজটা ভালোভাবে করে দিতে পারত। কেন কেন এই কথা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যাতে ইসরায়েল না করে, ইসরায়েলের সাথে তো যুদ্ধবিরতিটা তাহলে হয়ে যায়, সিরিয়া দেখুক ব্যাপারটা। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, লেবানন থেকে ইসরায়েলকে সরিয়ে দিয়ে যদি সেখানে সিরিয়াকে দেওয়া হয়, ইরান কি সেটা মানবে? মনে হয় না। এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, কেন সিরিয়ার প্রেসিডেন্টকে সেখানে লাগিয়ে দিতে, লেলিয়ে দেওয়া দিতে চাইছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এই কারণে যে ইসরায়েলকে সরিয়ে নিল, কিন্তু হিজবুল্লাহকে ধ্বংস করার জন্য আরেকটা বাহিনীকে লাগিয়ে দেওয়া হলো, এবং সেটা মুসলিম বিশ্বে এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাই বিরুদ্ধে যুদ্ধ করবে। তার মানে সংকটটা আরো বেশি মারাত্মক অবস্থা ধারণ করলো। এই জায়গায় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলছেন, না, আমি এই সমস্ত কাজের মধ্যে নেই, আমার কাজ এটা না, আমি পুরনো অবস্থায় ফিরে যেতে চাই না। একসময় সিরিয়া লেবাননকে কন্ট্রোল করত, আমরা তা করতে চাই না। হিজবুল্লাহর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব সংঘাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই কথা কেন বলছেন? এর পেছনে যে ব্যক্তি, তিনি হচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিভিন্ন সূত্র, বিভিন্ন খবরে আসছে, তিনি সিরিয়ার প্রেসিডেন্টকে বলছেন, এই কাজে যাওয়া যাবে না, এটা আপনার কাজ না। আপনি যদি হিজবুল্লাহর সাথে যুদ্ধে জড়িয়ে যান, তাহলে আপনি একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গত প্রায় 1 যুগ ধরে অথবা 14 বছর মনে হয় এই খারাপ অবস্থার ভেতরে আছেন। এতে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। সিরিয়া এতে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা অন্যভাবে সমাধান করা হবে। অর্থাৎ সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে লেবাননে ইনভলভ হতে নিষেধ করেছেন কে? মোহাম্মদ বিন সালমান, সৌদি প্রিন্স, এবং সেই কারণে আর তিনি যুক্ত হলেন না। বন্ধুরা, সৌদি যুবরাজ যদি পেছন থেকে এই কথা বলে থাকেন, তার মানে দাঁড়াচ্ছে আঞ্চলিক একটা ভিন্ন পরিবেশ, ভিন্ন ভূ রাজনীতি এবং নতুন একটা অবস্থা তৈরি হচ্ছে, যেখানে আমেরিকার অবস্থান খুব খুব দুর্বল হবে, হয়তো গ্রহণযোগ্য হবে না, অনেকেই গ্রহণ করবে না। তার মানে দাঁড়াচ্ছে, এই যে যুদ্ধটা হয়ে গেল ইরানের সাথে ইসরায়েল ও আমেরিকার, এর থেকে মধ্যপ্রাচ্যের বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর কাছে এই বার্তা স্পষ্ট হয়ে গেছে। ইরান, আমেরিকা ও ইসরায়েল দুজনেই মিলে যখন হারাতে পারেনি, তাহলে আমরা কোথায়? অতএব ইরানের সাথে মিলেমিশে এই অঞ্চলে থাকতে হবে, এটাই বাস্তবতা। এবং ইরান, রাশিয়া ও চীনের নেতৃত্বে নতুন একটা বলয় গড়ে উঠেছে। এই বলয় বিশ্ব নিয়ন্ত্রণ করবে, এটাও বাস্তব।
অতএব এই বাস্তবতা বুঝে সৌদি যুবরাজ এখন নতুন পরিবেশে খাপ খাওয়ানোর চেষ্টা করতেছেন। সম্ভবত আমরা খুব অল্প সময়ের মধ্যে ইরানের সাথে আরব ও উপসাগরীয় আরব দেশগুলোর একটা নতুন মাত্রার সম্পর্ক দেখব, এমনটা আশা করার যথেষ্ট কারণ আছে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের মতামত কি? আমার কাছে তো মনে হয় যা পরিস্থিতি, যে খবরগুলো বললাম, ব্যাপারগুলো যদি এরকম হয় তাহলে সত্যি সত্যি মধ্যপ্রাচ্যে নতুন একটা পরিবেশ তৈরি হতে যাচ্ছে। বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে নতুন মধ্যপ্রাচ্য গড়ে উঠবে আমার কাছে হাই মনে হচ্ছে, এবং সেখানে নিশ্চিতভাবে ইরান একটা গুরুত্বপূর্ণ শক্তি হবে, যার সাথে সবাই সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আপনাদের সবার সাথে কল্যাণ আশা করি। আপনারা সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো আলোচনায়। সেই পর্যন্ত আপনি সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।